সময়টা এক এক বিসর্গ ৪-৫ ঘরে। চাঁদবিহীন আকাশে অসংখ্য তারা মেলা। ঠান্ডা ফুরফুরে বাতাস গা ছুঁয়ে মন সিক্ত করছে। জুই তিনতলা ভবনের এক কোণের বারান্দায় দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে সিক্ত নোনা চোখে। বাহিরের পরিবেশটা যতটা শান্ত, জুইয়ের ভিতরটা ততটাই অশান্ত। বিগত গোটা একটা দিন একটা রাতের ব্যবধানে কত কিছু ঘটে গেল জুইদের জীবনে। মায়া রাঙ্গামাটিতে হারিয়ে আজ অচেতন অবস্থায় হসপিটালের বেডে পড়ে। মায়াকে খুঁজতে গিয়ে আরিফও হসপিটালের একই অবস্থায় শুয়ে। আপন দুটো মানুষকে এইভাবে বেডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জুইয়ের ভিতরটা বারবার হু হু করে কেঁদে উঠছে বাঁধ ভাঙা কান্নায়। এই তো সন্ধ্যার নাগাদ জুইকে কলেজ টিচারের বাসায় থেকে হসপিটালের নিয়ে এসেছে আসিফ। এখানে আসার পর থেকে মায়া আর আরিফকে অচেতন অবস্থায় কেবিনে পেয়েছে জুই। নিজের ভাই বোন দুজনকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি জুই, হাউমাউ করে কেঁদেছিল তখন। তবে জুইকে সামলাতে আয়ন, আসিফ দুজনকেও পাশে পেয়েছিল সে। এই অসময়ে বিপদে যেখানে জুইদের পরিবারের পাশে নেই, সেখানে আয়নদের ডাল হয়ে দাঁড়ানোটা ছিল ঘোর অন্ধকারে বিশাল আলোর ন্যায় আস্থাবহল। আরিফ, মার হসপিটালের তদারকি থেকে জুইয়ের খেয়াল পর্যন্ত রাখছে এই দুজন মানুষ। আয়ন প্রফেশনালি ডাক্তার হওয়ায় আরিফ, মার চিকিৎসার তদারকি সে নিজেই করছে। আর আসিফের কথা যত বলবে ততই কম মনে হবে জুইয়ের। চমৎকার একটি মানুষ, অসাধারণ দায়িত্ববান পুরুষ। কেউ সামান্য চাকরির জন্য তার মালিকের এতটা বিশ্বস্ত আর আপন হয়ে থাকতে পারে, সেটা আসিফকে না দেখলে বুঝতো না জুই। আবছা আলোয় হঠাৎ নিজের উপর কারো কালো ছায়া পড়তেই বিষণ্ণ জুই গ্রিল থেকে মাথা উঠিয়ে পিছনে তাকালো। দরজার সামনে আয়নকে দেখতে পেয়েই অস্বস্তিতে আছড়ে পড়ল জুই। না চাইতেও আয়নের সঙ্গে পুরনো অতীতগুলোর স্মৃতিচারণ হতে জুই সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দু হাত কুচলালো অস্বস্তিতে। এলোমেলো দৃষ্টিতে ফ্লোরে ফেলে মিহি স্বরে জিজ্ঞাসা করল, কিছু বলবেন? কিছু না বললে কি এখানে দাঁড়ানো যাবে না মিস জুই? আয়নের কাটকাট কথায় কিছুটা রাগের আভাস পেল জুই। রাগটা কিসের তা বুঝতে দেরি হলো না জুইয়ের। জুইয়ের বিচলিতা বাড়ল। আয়নকে এড়াতে চেয়ে বলল, তা কেন হবে? আপনি বরং এখানেই দাঁড়ান, আমি কক্ষে যাচ্ছি মার পাশে। কথা বলেই জুই এক প্রকার চোরের মতন আয়নের পাশ কাটিয়ে তাড়াহুড়োয় চলে যেতে চাইলে বাধা দেয় আয়ন। পাশ কাটিয়ে চলে যাওয়া জুইয়ের বাহু টেনে নিজের মুখোমুখি করতেই আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে জুই খানিকটা শক্ত গলায় বলল, এসব কী ধরনের অভদ্রতা ডাক্তার সাহেব? হাতটা ছাড়ুন, যেতে দিন আমাকে। আয়ন একইভাবে জুইয়ের হাতটা চেপে ধরেই বলল, আমি এখন অভদ্র হয়ে গেলাম? তাহলে আমাকে আপনার মতো করে ভদ্রতা শেখান জুই। কিভাবে মানুষকে মায় ফেলে চট করে গায়েব হয়ে যাওয়া যায় সেসব শেখান। আমি আপনার কাছে থেকে সলিড ধোঁকাবাজি শিখতে চাই জুই। যেন একটা মানুষকে পুরো ধ্বংস করার মতন ক্ষমতা রাখে এমন বেইমানি হতে চাই। শেখাবেন আমাকে? আপনি তো আমার দেখা শ্রেষ্ঠ ভদ্র মানুষ। আপনি নিশ্চয়ই এসবের ডিগ্রিদারে ভদ্র মানুষ। আয়নের জুইকে করা অপমানের কথায় জুই রাগে মেজাজ দেখিয়ে বলল, হাতটা ছাড়ুন। আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন। যেতে দিন আমাকে। ছাড়ুন। জুইয়ের মেজাজে আয়নও মেজাজ দেখিয়ে বলল, কেন যেতে দিব? আমার কথা আগে শেষ হোক, তারপর যাবেন আপনি। এখন বলুন, এতদিন আমার কল ধরেননি কেন আপনি? আমার ইচ্ছে করেনি তাই ধরেনি। কেন ধরব আপনার ফোন? কে হন আপনি আমার, যে সার্ভার ফোনে কথা বলতে হবে আমাকে? বরাবরই জুইয়ের কথায় আয়নকে রাগ, খুব কষ্ট দুটোই দেয়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। আয়ন জুইয়ের বাহু ঝাঁকিয়ে কানে টেনে রাগের তোপে বলল, ইচ্ছে করেনি তাই ধরেননি তাই না? বিগত 3টা মাস আমার সাথে কি ছিল আপনার? হ্যাঁ, রাতভর ফোনে কি করতেন আমার সাথে আপনি? তখন আপনার মনে হয়নি আমি কে? কেন আমার সাথে তখন ফোনে কথা বলতেন? আপনি তো জানতেন আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক চলছিল এতদিন। তাহলে এখন না জানার ভান করছেন কেন? জুইও একইভাবে বলল, আমি যাকে মনে করেছিলাম সে আপনি নই। একটা ভুল বোঝাবুঝি সম্পর্ক ছিল বলে সেটা আমি শেষ করে দিয়েছি। আপনি একা শেষ করলে হবে? সম্পর্কটা ছিল আমাদের দুজনের। শেষ করতে হলে আমাদের দুজনের সমান মতামত থাকবে সেখানে। আপনি একার শেষ করার কে? আপনি কি শুধু একাই ছিলেন এই সম্পর্কে? আমি ছিলাম না। তাছাড়া ভুল বোঝাবুঝি শুধু আপনার পক্ষ থেকে ছিল জুই। আমি শুরু থেকেই জানতাম ফোনের ওপাশের মানুষটা আপনি ছিলেন। আপনাকে জেনেশুনেই সম্পর্কে জড়িয়েছিলাম আমি। তাহলে এখানে আমার দোষটা কোথায় সেটা বলবেন জুই।
আমি তো আপনার কাছে যাইনি, আপনাকে ফোন করেনি, বরং আপনি আমার কাছে এসেছেন নিজের ভালোবাসার ঝুলি নিয়ে। আমাকে আপনার অভ্যাসে পরিণত করে হঠাৎ হারিয়ে গেলেন অন্য কারো অজুহাত দিয়ে। আপনি একটা বারও আমার কথা ভেবেছেন জুই? আপনাকে ছাড়া আমি কেমন থাকব? আপনি তো আমাকে ভালোবাসেন জুই, তাহলে কেন এমন করছেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? সবটা ঠিক করে নেওয়া যায় না? আমি তো মানুষটা সেই আগেরই আছি, যার সাথে আপনি মন খুলে কথা বলতেন, সবকিছু শেয়ার করতেন। তাহলে আপনি এখন কাকে খুঁজছেন জুই? জেদি জুই জেদ ধরেই বলল। বললাম তো সবটা ভুল বোঝাবুঝি ছিল। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। জুইয়ের মুখে আপনাকে কখনো ভালোবাসিনি কথাটা আয়নের বুকে কোথায় যেন একটা চিনচিন ব্যথা শুরু হলো গুমোটে। আয়ন সেইভাবে বলল, ও কাকে ভালোবেসেন জুই? রাদিফকে। আমাদের ফোনে কথা বলার আগের রাদিফকে কইবার আপনি সরাসরি দেখেছেন জুই? একবার। এই একবার দেখাতে আপনি রাদিফকে এতটা ভালোবাসলেন যে আমার সাথে 3 মাস এত এত কথা বলেও আপনার মনে আমার জন্য সামান্য ভালো লাগা সৃষ্টি হয়নি। আপনার সব ভালোগালা, ভালোবাসা, ফিলিংসের আদান প্রদান সবকিছু তো আপনি আমার সাথে শেয়ারিং করেছিলেন জুই। তাহলে আপনার সেই ফিলিংসগুলো কি মিথ্যা ছিল? আপনার ধারণা করা মানুষটা আমি হতে পারিনি বলে আমার সাথে সবকিছু আপনি মিথ্যা করে দিলেন জুই। রাদিফের সাথে তো আমার কোনো কিছুই ছিল না জুই। আপনার সকল স্মৃতি, সকল ভালো লাগার ফিলিংস তো আমার সাথে ছিল, তাহলে আমি কিভাবে আপনার কিছু হলাম না? নাকি রাদিফের মতন আমি ফর্সা নয় কালো মানুষ বলে আমাকে মেনে নিতে পারছেন না আপনি? কোনটা? এমন কিছুই না। হাতটা ছাড়ুন। ও কেমন কিছু জুই, বুঝান আমাকে। আপনার যদি আমার গায়ের রঙের সমস্যা না থাকে তাহলে কিসের সমস্যা? আমি রাদিফের বাবার মতন বড়লোক নয়, সেজন্য ভাবছেন আপনি ঠকে যাবেন আমাকে নিয়ে? তাহলে আপনাকে বলে রাখি জুই, আমি একজন স্টাবলিশ কর্মজীবী মানুষ। আমার কর্ম আছে যেটা রাদিফের নেই। রাদিফের বাপ ভাই বড়লোক হলেও রাদিফ তার পরিবারের উপর নির্ভরশীল। রাদিফ এখনো নিজের পড়াশোনা শেষ করতে পারেনি আর না কোনো চাকরি বা ব্যবসায় জড়িয়েছে। আপনি রাদিফকে এত বড়লোকই ভাব দেখছেন না, সেটা শুধু রাদিফের বাবা দাদার পৈতৃক সম্পত্তির দাপটে। সেই সম্পত্তির ভাগ কিন্তু আমার মারও আছে। সেক্ষেত্রে আমার পরিবারও কম যায় না খান পরিবার থেকে। হয়তো হৃদের বিষয়টা আলাদা। হৃদের নিজস্ব কর্ম আছে। সে একজন সফল ব্যবসায়ী। হৃদের হয়তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি ভাগের প্রয়োজন নেই, কিন্তু রাদিফের এই মুহূর্তে তার পরিবার ছাড়া গোটা শূন্যতে আছে। সেক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বিলাসবহুল জীবন দিতে পারবো জুই। আমার নিজস্ব গাড়ি বাড়ি পেশা সবই আছে। আমার বাবার সম্পত্তির প্রয়োজন পড়বে না। আমি আপনাকে ভালো রাখতে পারবো জুই। আয়নের কথায় জুইকে লোভী টাইপের মেয়ে মনে হলো। জুই কখনোই আয়নকে টাকা পয়সার জন্য দূরে ঠেলে দেয়নি। জুই কোনো লোভী মেয়ে নয়। আয়নকে দূরে সরিয়ে রাখার পিছনে জুইয়ের বড় কারণ আছে, যেটা জুই এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু আয়নের কথার ধরনে জুইয়ের নিজেকে লোভী মেয়ে মনে হলো। জুই ঘৃণায় নাক মুখ ছিটকিয়ে আয়নের থেকে হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলল, আপনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। আপনার আমার সম্পর্কে এমন ধারণা ছি। আপনি কেমন আমি জানি না জুই, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বোঝানোর। নয়তো আমি একবার হারিয়ে গেলে আপনার সাধ্যে হবে না আমার আর ফিরিয়ে আনার। আয়ন কথাগুলো শেষ করে প্রস্থান করল বারান্দা ছেড়ে। ভগ্নহৃদয়ে বুকটা কেমন হা হা করে উঠল আবারও। আজ কতটা দিন ধরে জুই আয়নকে অকারণে কষ্ট দিয়ে যাচ্ছে। আয়নকে জুই রাদিফ ভেবে কথা বললে বাকি। জুইয়ের ফিলিংসের আদান প্রদান সবকিছু তো আয়নের সঙ্গে হয়েছিল। দুজনের এত স্বপ্ন, মায়া, টেক কেয়ার, ভালো লাগা, মুগ্ধতা, সবকিছুতে দুজনের মিলে যাওয়ার এত কিছু পরও জুই কিভাবে আয়নকে দূরে সরিয়ে দেয় সামান্য দেখায় রাদিফের প্রতি ভালো লাগা থেকে। রাদিফের প্রতি তো ভালো লাগা ছিল জুইয়ের, যেটা জুই কখনো প্রকাশ করতে পারেনি। সামান্য ভালো লাগা থেকে যদি জুই রাদিফের জন্য আয়নকে অস্বীকার করতে পারে, তাহলে আয়নের প্রতি ভালো লাগাটা তো জুই অসংখ্যবার আয়নকে বলেছিল ফোনে। তাহলে আয়ন কিভাবে সবকিছু ভুলতে পারবে এত সহজে? এলোমেলো পায়ে আয়ন বারান্দা থেকে বেরিয়ে কক্ষে বাহিরের যেতে যেতে শোনা গেল জুইয়ের ফুপিয়ে কান্নার শব্দ বারান্দা থেকে। জুইয়ের কান্নায় আয়নের বুকে আবারও চিনচিন ব্যথা অনুভব করল। চারপাশে কেমন যেন গুমোট আর কষ্টে ভরা পরিস্থিতি। এখানে যে ভালোবেসেছে সে ভালো নেই আজ। আয়নকে দরজা ধরে বেরিয়ে যেতে দেখে দুচোখ মেলে তাকালো মায়া।
জুই আয়নের কথার মাঝেই মার হুঁশ ফিরেছিল। দুজনের তর্ক বিতর্কে মায়া আর শব্দ করল না, বরং চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইল বিছানায়। প্রথম থেকে মার কানে এসেছিল দুজনের কথা। অসুস্থ মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো বারান্দার দিকে। ভিতর থেকে ভেসে আসছে জুইয়ের কান্নার শব্দ। মায়া ঘাড় বেঁকে তাকালো পাশের বেডে শুয়ে থাকা আরিফের দিকে। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চিত হয়ে লম্বা করে পড়ে আছে সেখানে। মায়া আরিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই চোখ দিয়ে ধরধর অশ্রু জড়াল অপরাধ বোধে। বিকালের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ভাঙা গলায় চিরস্বরে ডাকল আসিফকে। মার ছোট স্বর ডাক কেবিনের বাহিরে না পৌঁছালেও বারান্দার থাকা জুইয়ের কানে ঠিকই পৌঁছাল। দ্রুততায় হাতের উল্টো পিঠে চোখ মুছে তাড়াহুড়ো কক্ষে প্রবেশ করতে জুই দেখল মার হুঁশ ফিরতে। সরি সরি, আমার মনে ছিল না তুই অসুস্থ। খুব ব্যথা পেয়েছিস? ডাক্তার ডাকবো? জুইয়ের অস্থিরতায় মায়া তেমন কিছুই বলল না। এই মুহূর্তে মার অল্প শব্দ করতেও কষ্ট হচ্ছে। তারপরও মায়া ছোট গলায় জানতে চাইল আসিফের কথা। আসিফ ভাইকে ডাক দে জুই। আসিফের খোঁজ করতে দেখে বিচলিত হলো জুই। উদ্বিগ্ন গলায় বলল, কেন, কোনো সমস্যা হচ্ছে ঋতু? ব্যথা পেয়েছিস খুব? মায়া একই অবস্থা বলল। জুই আসিফ ভাইকে ডাক, আমি কথা বলবো। মার ব্যথাতুর কণ্ঠে জুই তৎক্ষণাৎ আসিফকে ডাকল কক্ষে আসতে। মার হুঁশ ফিরেছে শুনে মুহূর্তে কেবিনে ছুটে আসল আসিফ। মার মুখোমুখি হয়ে মার অবস্থা জানতে চাইলে মায়া আসিফের প্রশ্নের উত্তর না দিয়ে হৃদের কথা জানতে চেয়ে বলল, উনি, হৃদ কোথায় আসিফ ভাইয়া? আসিফ মার প্রশ্ন করাটা স্বাভাবিকভাবেই নিল। যেন মায়া হুঁশে ফিরে হৃদের কথা জানতে চাইবে সেটা জানতো আসিফ। তাই স্বাভাবিক ন্যায় উত্তর দিয়ে বলল, হৃদ ভাই তো ঢাকায় চলে গেছে ভাবি। মায়া থেমে থেমে আবারও বলল, উনাকে কল দেন ভাইয়া, আমি কথা বলবো। মার কথায় আসিফ অনেকটা আমতা আমতা করে বলল, ভাইয়ের ফোন বন্ধ ভাবি। ভাই, হৃদ এই মুহূর্তে খুবই ডিস্টার্ব। রাদিফ ভাই আছেন হৃদ ভাইয়ের বাড়িতেই, তবে হৃদ ভাইয়ের আশেপাশে যাওয়ার অনুমতি আপাতত কারণে ভাবি। আপনি বরং এখন রেস্ট করুন, ভাইয়ের সাথে কাল কথা বলিয়েন। আমি বরং আপনার জন্য ডাক্তার ডাকি। নিস্তব্ধ রাত আর ঘোর কালো অন্ধকারে অল্প আলোয় মিটমোট তারাগুলো যেন মুগ্ধতা ছড়াচ্ছে আকাশের বুকে। শহর জুড়ে ঠান্ডা হওয়া আর ঝিঝিপোকার ডাক ঘুমন্ত শহরটা যেন অদ্ভুত ছন্দ তুলছে। উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে যান্ত্রিক ল্যাম্পপোস্টগুলো। চাঁদবিহীন অন্ধকারের মাঝেও ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত ঘুমন্ত শহর। মাঝে মধ্যে দুই একটা যান্ত্রিক গাড়িকে চলে যেতে দেখা যাচ্ছে। তবে এই মধ্যে রাতে যেটা বেশি দেখা যাচ্ছে যেটা হলো একদল ছন্নছাড়া কুকুর। রাস্তা মাঝে এলোমেলো দৌড় আর কেউ কেউ শব্দ করে ঘুমন্ত শহরটাকে জানান দিচ্ছে তাদের পাহারাদারিতার খবরটির। আবার দুই একটা কুকুরটির রাস্তার মাঝে বুক লাগিয়ে শুয়ে পড়তেও দেখা যাচ্ছে। মায়া বিরতিবিহীন দৃষ্টিতে সেই সব তাকিয়ে দেখছে চারতলা ফ্ল্যাটে বারান্দা হতে। মধ্যরাতের প্রহর তখন 2:02 ঘরে। এত রাতে না ঘুমিয়ে স্বাভাবিক মাত্রায় চুপচাপ বসে থাকাটাও অস্বাভাবিক কিছুর ইঙ্গিত করে। নিশ্চুপ উদাস মায়া আবারও শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা দিয়ে 56 বারের মতন কল মিলাল হৃদে। প্রতিবারের মতোই রিং হতে হতে কল কাট হয়ে গেল এক সময়ে। মায়া জানে হৃদ ওর কল রিসিভ করবে না, তারপরও বিরতিবিহীন একের পর এক করে যাচ্ছে। মায়া পুনরায় কল মিলিয়ে তাকিয়ে রইল সেই ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তার দিকে। তখনই হঠাৎ কেউ অন্ধকার বারান্দার আলো জ্বালাতেই মায়া চমকে পাশে তাকালো। ঘুমন্ত জুইকে দরজার পাশে সুইচ বোর্ডে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিক ন্যায় মায়া পুনরায় সেই দৃষ্টি ফেলল রাস্তায়। নিস্তব্ধ নীরবতা ভেঙে মাই প্রথমে বলল, আলোটা চোখে লাগছে জুই, লাইটটা অফ করে দে। মার কথায় সত্যি সত্যি জুই তৎক্ষণাৎ লাইট অফ করে মার পাশে বসতে বসতে ঘুমন্ত গলায় বলল, এত রাতে এখানে কি করছিস তুই? মার উদাসীন উত্তর আসলো তক্ষুনি, আকাশের চাঁদগুলো গুনছিলাম। মার কথায় জুই ঘাট বেঁকে উকি ঝুঁকি মেরে দূর আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝে একটা চাঁদের সন্ধানও না পেয়ে জুই এই আমাবস্যার চাঁদ পাবে কোথায়? তাছাড়া চাঁদ তো একটাই হয়, কিন্তু মায়া বলল অসংখ্য চাঁদের কথায়। জুই একই গলায় বলল, এই অন্ধকার রাতে চাঁদ কোথায় পেয়েছিস তুই? আমি তো দেখছি না। না দেখলে চলে যা, রুমে গিয়ে ঘুমা। তোর জন্য আজ চাঁদ আকাশে উঠে, আমার জন্য উঠেছে তাই আমি দেখছি। তুই যা। মার মন খারাপের আভাস জুই বুঝতে পেরে বলল, মুড অফ। মায়া একইভাবে দূর আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল,
আজ 20 দিন হয়েছে উনার সাথে আমার যোগাযোগ নেই জুই। উনি নিশ্চয়ই খুব বেশি রেগে আছে আমার উপর। উনাকে, হৃদ, আমি কিভাবে বুঝাব? যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো উনাকে ভালোবাসি, তাকে রেখে নিশ্চয় অন্য কারো কাছে যেতাম না। মার কথায় এবার জুইও সিরিয়াস হয়ে বসল। আজ অনেক দিন ধরে হৃদ, মায়া, আরিফের মনমালিন্যতার কাহিনীগুলো দেখছে জুই। সবকিছু বুঝেও জুইয়ের মার সঙ্গে এই বিষয়ে তেমন কোনো কথা হয়নি। এমন না জুই এই বিষয়ে কথা বলতে চায়নি, বরং জুই প্রথম থেকে মার সঙ্গে এসব বিষয়ে কথা বলতে চেয়েছিল, কিন্তু মাই প্রতিবারের মতন ওদের সম্পর্কের বিষয়গুলো এড়িয়ে গেছে। তাই এখন মায়াকে নিজ থেকে এসব বিষয়ে কথা বলতে দেখে জুইও আগ্রহী হলো। মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ভুলটা তোর দ্বারাই হয়েছে ঋতু। তোর উচিত ছিল সবটা আরো আগে ভাইয়াকে জানানোর। তাহলে হয়তো সবকিছু এতটা বিগড়ে যেত না। আরিফ ভাইয়াও খুব কষ্ট পেয়েছে সেদিন। আজ পর্যন্ত তোর সাথে কথা বলছে না ভাই। জুইয়ের কথায় মায়া গোপন দীর্ঘশ্বাসটা প্রকাশে ছাড়ল। খোলা আকাশের দিকে তাকিয়ে হাতের ফোনটা পাশে রাখল। ওই আকাশে তারার দিকে তাকিয়ে বলল, আজ আমি যতটা অপরাধী, সেদিন সবাইকে সবটা আগে জানালেও ঠিক ততটাই অপরাধী থাকতাম জুই। হয়তো আরিফ ভাই আর উনার হৃদ জায়গায় ভিন্ন মানুষগুলো দাঁড়িয়ে থাকত। তবে সব দিক থেকে আমি আসামি হতাম। আমার দিকটা কেউ বুঝতে চাইতো না, যেমনটা আজ চাচ্ছে না কেউ। মার মন খারাপে জুয়েরও মন খারাপ হলো। বিগত দিনগুলো ধরে দেখে আসছে মায়াকে হৃদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে। প্রতিবারই মতোই মায়া বিফল। শুধু তাই নয়, খান বাড়ির কারোর সঙ্গে মায়া যোগাযোগ করতে পারছে না, এমনকি আসিফের সঙ্গে পন্ত না। হৃদের সঙ্গে মায়া মনমালিন্যতা বোঝা যায়, কিন্তু তাই বলে আসিফের সঙ্গে কেন মায়া যোগাযোগ করতে পারছে না সেটাই বুঝতে পারছে না জুই। সেদিন হসপিটাল হতে মায়া আর আরিফকে আসিফি বাসায় পৌঁছে দিয়ে সে ঢাকায় ব্যাক করে। তারপর থেকে আসিফ অনেকটা নিরুদ্দেশ বলা যায়। মার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না। জুই মায়াকে হঠাৎই বলল, ঢাকা যাবি ঋতু, ভাইয়ের সঙ্গে দেখা করতে। জুইয়ের কথায় মায়া দূর আকাশ হতে দৃষ্টি সরিয়ে তাকালো জুইয়ের দিকে। হালকা ভ্রুর কুঁচকে বলল, ঢাকা? হ্যাঁ, কেন? দেখ ভাইয়া তোর উপর খুব রেগে আছে। আমার মনে হয় না তিনি কখনো তোর ফোন রিসিভ করবে। এজন্য বলছিলাম তুই বরং কাল ঢাকা চলে যা ভাইয়ার কাছে। দুজন সামনাসামনি হলে তুই তোর দিকটা ভাইয়াকে বোঝাতে পারবি। আর উনি যদি বুঝতে না চায় আমাকে তখন। দেখ ঋতু, কোনো মানুষ এতটাও শক্ত হয় না যে সে তার ভালোবাসার মানুষের দিকটা বুঝতে চাইবে না। অবুঝের মতন বারবার আঘাত করবে। আমার মনে হয় তুই ভাইয়ার কাছে গেলে তিনি আর রাগ করে থাকবে না তোর উপর, বরং তোর দিকটা শুনতে চাইবে। তারপরও যদি দেখিস তিনি তোর দিকটা বুঝতে চাইছে না, তাহলে মনে করবি ভাইয়া তোকে আর নিজের জীবনে চাইছে না। হয়তো তিনি ভিন্ন কিছু চাইছে। হতে পারে সেপারেশন। জুইয়ের মুখে সেপারেশন শব্দটা শুনে মার কোথায় যেন প্রচণ্ড আঘাত করল। মায়া জুই থেকে দৃষ্টি সরিয়ে হাতে মাথা চেপে ঝুঁকে বসতে বসতে বলল, তুই যা জুই, আমার ভালো লাগছে না। জুই থাকার আকুতি জানিয়ে বলল, আর একটু থাকি না? না। জুই প্রসঙ্গ এড়াতে চেয়ে বলল, কাল কলেজে যাবি ঋতু? অনেক দিন তো হলো কলেজে যাস না। রাফা তোর কথা রোজ জিজ্ঞাসা করে। যাবি কাল? মায়া একইভাবে বলল, জানি না, তুই যা এখন। জুই মায়াকে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মায়াকে ছেড়ে রুমেও গেল না, বরং ঠায় মার পাশে বসে রইল। মূলত জুইয়ের মন চাচ্ছে না মার মন খারাপের অবস্থায় একা ফেলে চলে যেতে। মায়া মাথা ঝুঁকে কিছুটা সময় বসে থাকার পরও জুইকে নড়তে না দেখে পাশ থেকে ফোনটা হাতে তুলে ঠাস করে উঠে দাঁড়ালো। জুইকে পাশ কাটিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল উপর হয়ে। মায়াকে শুয়ে পড়তে দেখে জুইও বারান্দার দরজা চাপিয়ে মার পাশে শুতে শুতে ভাবল মার কথা। মার হৃদের জন্য মন খারাপ হয়, কিন্তু হসপিটাল থেকে আসার পর কখনো মায়াকে হৃদের জন্য কাঁদতে দেখেনি। বরং চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড়জোর। কিন্তু আরিফ যখন মায়াকে নীরবে এড়িয়ে যায়, মায়াকে দেখেও না দেখার মতো করে থাকে, আবার মার সঙ্গে কথা বলে না, তখন মায়াকে খুব কাঁদতে দেখা যায়। জুই এতটা দিন মায়াকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো, মায়া হয়তো হৃদের রাগের ধারণা আগে থেকেই ছিল, সেজন্য হয়তো পূর্ব প্রস্তুতি ছিল এমন কিছু হবে বলে। কিন্তু আরিফের অভিমান, নীরতার ভার নেওয়ার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না মায়া। সেজন্য ভ্রাতৃত্বের সম্পর্কে টানাপোড়ায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে উঠে নিজের অজান্তেই। জুই মার দিকে কাত হয়ে শুয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল।
ভাবল না জানি কবে সবটা ঠিক হয়। জুই নিজেরও কখনো আরিফকে দেখেনি তীব্র অভিমানে এইভাবে চুপ করে যেতে। যেখানে আরিফ সবার থেকে মার প্রতি যত্নশীল, সেই আরিফ আদুরের মার প্রতি এতটা নিশ্চুপ হয়ে যাবে সেটা সত্যিই জুই ভাবেনি কখনো। আরিফের নিষ্ঠুতা মার অপরাধ বোধকে ক্ষণে ক্ষণে পাপে তুলছে। মার প্রতি জুইয়ের খুব মায়া হয়। চোখের পলকে কেমন মায়া ভালোবাসার দুটি সুন্দর সম্পর্ক, ভরসা জায়গা হারিয়ে অবিশ্বাসের পোকা ধরল। আল্লাহ করুক, মার জীবনে সবটা আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যাক। আরিফ হৃদ দুজনই মায়াকে আবার বিশ্বাস করে যার যার সম্পর্কের জায়গা থেকে আগলে নিক। জুইয়ের ভাবনা চিন্তার মাঝেই মায়া হঠাৎ মাথা উঁচিয়ে অন্ধকারে তাকালো জুইয়ের দিকে। হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বলল, আমাকে তোর তারা চিহ্ন অর্ষিতা মনে হয় জুই? মার অপ্রত্যাশিত প্রশ্নে চমকে উঠে জুই। হতভম্ব হয়ে তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে বলল জুই, এসব কি বলছিস তুই? তারা চিহ্ন অর্ষিতা হতে যাবি কেন? তোরাই তো বলেছিস সেদিন রাতে জঙ্গিদের হাত পড়িসনি, তাহলে এখন আবার এসব কথা কোথায় থেকে আসছে? জুইয়ের কথায় মায়া পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে ভাঙ্গা ভেজা গলায় বলল, আমি মনে হয় আমার স্বামীর চোখে তারা চিহ্ন অর্ষিতা জুই। আমাদের যখন খাদ থেকে উদ্ধার করা হয় তখন আমাদের দুজনের শরীরের জখম ছিল, হয়তো সেই জখমগুলো দেখেই উনি, হৃদ, আমায় ঘৃণা করছেন। ভেবেছেন আমি তারা চিহ্ন অর্ষিতা। নষ্টা বউকে চাই না বলেই যোগাযোগ করতে চাইছে না, সেপারেশন চাই। মার কথায় জুই খানিকটা ধমক স্বরে বলল, বাজে বকিস না মায়া, তোকে উদ্ধার করা থেকে ডাক্তার দেখানোর সবকিছু হৃদ ভাই নিজের হাতেই করেছেন। কই তখন তো এমন কিছু বলতে শুনেনি। নাকি তুই হৃদ ভাইকে এমন কিছু বলতে শুনেছিস? আমার জানা মতে রাফা ওই জঙ্গি ছেলেগুলোকে শনাক্ত করতে রেড ক্যাম্পে আসিফ ভাইয়ের সঙ্গে গিয়েছিল। ছেলেগুলোকে শনাক্ত করা হয়েছে। জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তি দিয়েছে তারা শুধু রাফাকে তুলে এনেছিল সেদিন, তোকে তারা আনেনি। তুই নাকি নিজে গিয়েছিস রাফাকে বাঁচাতে। রাফা বা তোর কারো ক্ষতি তারা করেনি। এমনকি তারা নাকি তোকে দেখেনি পর্যন্ত, আর না ধরতে পেরেছে। তাহলে তুই হঠাৎ এসব কথা কেন বলছিস? হৃদ ভাই শুধু তোর এঙ্গেজড হওয়া বিষয়টা নিয়ে রেগে, অন্য কিছু নিয়ে নয়। তুই ভুল ভাবছিস উনাকে। জুইয়ের কথায় মায়াকে আর নড়তে দেখা গেল না। জুই অনেক অপেক্ষা করল মার উত্তরের, কিন্তু মায়াকে উত্তর করতে না দেখে বুঝল মায়া হয়তো এসব বিষয়ে আর কথা বলতে চাইছে না। তাই জুইও আর কথা না বাড়িয়ে মার দিকে মুখ করে একটা সময় ঘুমিয়ে পড়ল। তবে মনে মনে দোয়া করল যাতে মার জন্য যেন নতুন একটা ভোর হয়। ভালোবাসা আর বিশ্বাসময়। সকাল 4:05। রিকশা থেকে থেমে ভাড়া মিটাল জুই। মায়া পাশেই কলেজ ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে। রিকশা থেকে নামতেই মায়া লক্ষ্য করল আশেপাশে সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মার দিকে তাকিয়ে। কেউ কেউ আর চোখেও মায়াকে দেখছে। মায়া বুঝল না সবার এমন দৃষ্টি কারণ, আর না জানতে চাইল কেন সে সবার দৃশ্য কেন্দ্রবিন্দু। অসুস্থ মায়া বিগত একটা মাস কলেজে আসেনি। সুস্থ হওয়ার পরও মানসিক টানাপড়ায় আসলো না। সামনে টেস্ট পরীক্ষা, বিদায় আসতে হলো। নতুন করে আবারও পড়া শুরু করতে হবে। বিগত দিনের অনেক পড়া বাকি, তাই আজ মার কলেজে আসা। জুই ভাড়া মিটিয়ে মায়াকে নিয়ে কলেজে প্রবেশ করতে করতে আশেপাশে সবার নজর মার উপর লক্ষ্য করলেও সে চুপ থাকল। জুই জানে সবার কৌতূহলের দৃষ্টি মার উপর কেন। বিগত দিনগুলোতে মায়া কলেজে উপস্থিত না থাকলেও জুই ঠিকই উপস্থিত ছিল। তাই সেজন্য সে জানে বিগত দিনগুলোতে মায়াকে নিয়ে ক্যাম্পাসে ভিতর কতটা চর্চা হয়েছে। স্যার থেকে শুরু করে ক্যাম্পাসের সিনিয়র, জুনিয়র সবার মুখে মুখে মার চর্চাই ছিল। আর সেই চর্চার বিশেষ কারণও ছিল কলেজের কর্তৃপক্ষ মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের বউ মায়া। আর এটাই ছিল মায়াকে সকলের চোখে আলোচনার কেন্দ্রবিন্দু করার। সেদিন ট্যুর যাত্রার পর থেকেই হৃদ মার কাহিনী পুরো ক্যাম্পাসের অলিগলি ছড়িয়ে। হয়তো কিছুক্ষণ পর মায়াও এই বিষয়টি নিয়ে অবগত হয়ে যাবে। ক্যাম্পাসের করিডোর ধরেই হাঁটছিল মায়া আর জুই। দ্বিতীয় তলায় ক্লাসরুম ওদের। শ্রেয়া, নাদিয়া কলেজে এসেছে কিনা আপাতত জানা নেই মায়া বা জুইয়ের কারোই। এরই মধ্যে দুজনের যাওয়ার পথে হঠাৎ কোথা থেকে রাফা দৌড়ে এসে পিছন থেকে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরলে খই হারায় মায়া। তাল সামলাতে না পেরে আতঙ্কে জুইকে ধরতে চাইলে অপ্রস্তুত জুইও খই হারিয়ে তিনজনই পড়ল একত্রে। করিডোরের দেয়াল ভেসে পড়ল, এতে ব্যথা পেল তিনজনই। কিন্তু মায়া গলায় রাফার দুহাত বাঁধা থাকায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম হতে মায়া জোর করে রাফার হাতটা গলা থেকে ছাড়াতে চেয়ে বলল,
বেয়াদব মহিলা ছাড়, নিঃশ্বাস নিতে পারছি না আমি। মায়া কথায় রাফা তাড়াহুড়ো করে গলা থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, সরি, সরি, বেশি ব্যথা পেয়েছিস। মায়া দেয়াল ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে অধৈর্যের রাফা আবারও মার হাত টেনে ধরলে মায়া কপাট গলা বলল, বেয়াদব মায়া, তুই কি আমার জামাই লাগুস? ঘেঁষাঘেঁষি করিস কেন? ছাড়। জুইয়ের সবে সোজা হয়ে দাঁড়িয়েছিল, এর মধ্যে মার তোত্তারার কথায় জুই কাঁধে ব্যাগ টেনে ঠিক করতে করতে বলল, কথাটা কপি পেস্ট মনে হয়। তুই কি কাকে কপি করেছিস বলতো মায়া? একদিকে রাফার টানাটানি শেষ হচ্ছে না, অন্যদিকে জুইয়ের খোঁচায় মায়া বিরক্তি চোখে জুইয়ের দিকে তাকিয়ে নিজের পড়ে থাকা ব্যাগটা তুলে ঝেড়ে কাঁধে পড়তে পড়তে ক্ষিপ্ত গলায় বলল, নিজের জামাইরে কপি করছি, হয়েছে এবার সর। কথা বলেই মায়া জুইকে পাশ কাটাতে চাইলে পুনরায় হাত টেনে রাফা বলল, জানু কই যাস? রাফার টানাটানিতে বেশ বিরক্ত হলো মায়া, কিন্তু রাফার মুখে জানু ডাক শুনে খানিকটা ভ্রুর কুঁচকে বলল, জানু, হহ, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? জানু তো ডাকতেই পারি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে থেকে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে। এই জীবন তোর, আর এই জীবনে তুই হলি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বাকি সব বাদ। যে মানুষের জীবন বাঁচায় আমার চোখে তার মূল্যায়ন অনেক বেশি। আর সেখানে তুই তো আমার জীবন, ইজ্জত দুটোই বাঁচিয়েছিস, তোর মূল্যায়ন আমার মনে, প্রাণে, বুকে, কলিজায় সবখানে জানো। কথাগুলো বলতে বলতে রাফা পুনরায় অধিকার দেখিয়ে মার কাঁধ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরল। মায়াকে নিয়ে সামনের দিকে কদম বাড়ালে মায়া অসহায় গলায় বলল, আমার ঠিক হয়নি সেদিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানোর। তোকে সেদিন জঙ্গলে ফেলে আসলেই ভালো হতো। মার কথায় দুই পয়সার পাত্তা দিন না রাফা। ওদের পাশে পাশে জুইও হাঁটছিল। রাফার নতুন বন্ধুত্ব জুইয়ের সাথেও হয়েছে। রাফার চঞ্চলতা সম্পর্কে মার ধারণা না থাকলেও বিগত দিনে জুইয়ের বেশ ধারণা হয়েছে। সেজন্য জুই চুপ রইল। কিন্তু চঞ্চল রাফা মার কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, সেটা তোকে মানতেই হবে জানু। আচ্ছা শুন, রিদ জিজুর সঙ্গে একটা বলদ থাকে না সবসময়, ওই মালটা কইরে। রাফার কথায় মার সঙ্গে সঙ্গে জুইও দাঁড়িয়ে গেল, সন্দেহ প্রকাশ করে। ঘাড় বেঁকে রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া বলল, কার কথা বলছিস তুই? মার কথায় রাফা মনে করার মতন করে বলল, আরে আছে একটা হাবাগোবা বলদ টাইপের, রিদ ভাইয়ের আগে পিছে ঘুরে। কি যেন নাম তার? না দিয়েছিল একটা নাম, আকিম নাকি যেন নাম। পাশ থেকে রাফাকে সহজ করে জুই সন্দেহ বসে আসিফের নাম ধরে বলল, আসিফ ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাই, এটাই, আসিফ, আসিফ। মায়া সন্দেহ করে বলল, আসিফ ভাইকে কেন চাই তোর? আজব, আমি কেন তাকে চাইব? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইব? তাকেই তো দেখলাম আমার আম্মুর সাথে সে ভাব জামাতে। উড়ন্ত খবরের শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্য সেটাই তো জানতে তোর কাছে তার খবর নিতে আসলাম, বুঝছিস? রাফার কথায় মায়া জুই দুজনের চোয়াল ঝুলে যাওয়ার মতো অবস্থা। মার আগে জুই অবাক হওয়ার স্বরে বলল, আসিফ ভাই তোর বড় বোনকে পছন্দ করে রাফা? আল্লাহ, আসিফ ভাইকে দেখে তো মনেই হয় না তিনি কখনো কোনো মেয়েকে পছন্দ করতে পারেন। জুইয়ের কথায় মারও একই মতো পোষণ করল। রাফা খানিকটা ভাব নিয়ে মার কাঁধ আবারও আগের মতন পেঁচিয়ে সামনে হাঁটতে হাঁটতে জুইয়ের কথার উত্তরে বলল, আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার ছোট বড়, সামনে, পিছে, উঁচু নিচু, কোনো ভাইবোন নাই। মা বাবার একমাত্র সুকন্যা আমি, বুঝছিস? ক্লাসমেট হিসাবে রাফার সঙ্গ মায়াদের পূর্ব পরিচিত থাকলেও কখনো সেইভাবে রাফাকে চেনা জানা হয়নি কারো। ট্যুরের পর থেকেই রাফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হওয়া মায়াদের। রাফার খবর পেয়ে রাফার বাবা মা রাঙ্গামাটিতে গেছিল, কিন্তু তখন মায়াকে নিয়ে রিদ চলে এসেছিল সেখানে থেকে। কিন্তু তার পরদিনই মার সঙ্গে দেখা করতে হসপিটালে যায় রাফার পুরো পরিবার। মায়াকে জড়িয়ে ধরে রাফার মা হাউমাউ করে কেঁদেছিল সেদিন। একমাত্র মেয়ে রাফার জীবন বাঁচানোর জন্য। রাফার বাবাও কেঁদেছিল। মার মাথায় দর হাত বুলিয়ে দোয়াও করেছিলেন তিনি। এরপর থেকেই রাফার বাবা মায়াকেও রাফার বোন আর নিজেদের আরেকটি মেয়ে বলে মায়াকে মেনেছিল। সেদিন হতে বলতে গেলে রাফার পরিবারের সঙ্গে মার একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু মায়া এটা জানত না রাফার আর কোনো ভাইবোন ছিল না। এখন রাফার মুখে সে একমাত্র সন্তান হওয়ার কথাটা শুনে মায়া খানিকটা অবাক স্বরে বলে, তার মানে আসিফ ভাই তোকে পছন্দ করে রাফা? হতে পারে, আই ডোন্ট নো।
আসিফ ভাইয়ের সঙ্গে তোর যোগাযোগ হয়? কথা বলিস তোরা ফোনে? আমি কেন কথা বলতে যাব আজব? তবে আমার আম্মুর সাথে যোগাযোগ আছে এই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুকে ফোন করতে। কিন্তু কেন? মায়া বুঝতে পারল আসিফ শুধু মার একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথেই আসিফের যোগাযোগ আছে। মায়া হাঁটা থামিয়ে অনেক রাগান্বিত গলায় রাফার কাছে ফোন চেয়ে বলল, তুই ফোন এনেছিস রাফা? রাফার সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। ফোনটা দে আমাকে। কেন, কি করবি? আসিফ ভাইকে কল দিব। রাফা আশেপাশের পরিবেশটা দেখে ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে মায়াকে বলল,